ল্যাটিন আমেরিকার বিশাল এক বাজার হল ব্রাজিল। কিন্তু সত্যি বলতে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এই বাজারে সফল হওয়াটা বেশ চ্যালেঞ্জিং। তো চলুন আজ আমরা ২০২৬ সালকে টার্গেট করে ব্রাজিলের বাজারটা কিভাবে জেতা যায় তার একটা কৌশলগত রোডম্যাপ দেখে নিই। আচ্ছা, ব্রাজিলের বাজারটা আসলে কতটা বড় সেটা একটু ভাবা যাক। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্যেই সেখানে অনলাইন ক্রেতার সংখ্যা হবে প্রায় ৯৪ মিলিয়ন, মানে প্রায় ৯.৫ কোটি মানুষ অনলাইনে কেনাকাটা করবে। শুধু এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে ব্রাজিলের ডিজিটাল মার্কেটের সুযোগটা কতটা বিশাল। কিন্তু মজার ব্যাপার হলো এত বড় একটা বাজার অথচ অনেক ভালো মানের পণ্য ব্রাজিলে গিয়ে ঠিকমতো ব্যবসা করতে পারে না, মানে ব্যর্থ হয়। প্রশ্নটা হলো কেন এমন হয়? পণ্যের মান যদি ভালোই থাকে তাহলে আসল সমস্যাটা ঠিক কোন জায়গায়? এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আর এখানেই চলে আসে ব্রাজিল প্যারাডক্সের ধারণাটা। মানে এটা এমন এক ধরনের ধাঁধা যেখানে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ভালো প্রোডাক্টও ফ্লপ করে। চলুন এই রহস্যটা একটু খতিয়ে দেখা যাক, আসল কারণটা কি। দেখুন, মূল ব্যাপারটা হলো মার্কেট ফিট এক্সিকিউশন। এটা শুনতে একটু কঠিন লাগলেও বিষয়টা বেশ সহজ। এর মানে হলো আপনার পণ্যের দাম, পেমেন্ট সিস্টেম, ডেলিভারির উপায় আর আপনার পণ্যের কোয়ালিটি, এই সব কিছু কি ব্রাজিলের সাধারণ মানুষের অভ্যাস আর যা তারা আশা করে তার সাথে মিলছে? সফল হওয়ার আসল চাবিকাঠিটা কিন্তু এখানে। তাহলে চলুন এবার একটু ব্রাজিলিয়ান ক্রেতাদের মন মানসিকতা বোঝার চেষ্টা করি। তারা কিভাবে চিন্তা করে, কোন জিনিসগুলো তাদের কেনাকাটার সিদ্ধান্তকে প্রভাবিত করে, এগুলো জানলেই কিন্তু বাজারে একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। ব্রাজিলের ক্রেতাদের কেনাকাটার ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা যেমন একদিকে কম দামে ভালো জিনিস খোঁজেন, ঠিক তেমনি নিজেদের পছন্দের কিছু জিনিসের জন্য, যেমন ধরুন ফ্যাশন বা নিজের যত্ন, বেশি টাকা খরচ করতেও দুবার ভাবেন না। এই ব্যাপারটাকে বলা হচ্ছে সিলেক্টিভ ইন্ডালজেন্স, মানে বেছে বেছে শখ পূরণ করা। সেই সাথে স্বাস্থ্য আর পরিবেশ নিয়েও তাদের সচেতনতা দিন দিন বাড়ছে। আর হ্যাঁ, নতুন কোনো ব্র্যান্ডের ওপর ভরসা করার চেয়ে তারা অ্যামাজন বা মাকাদো লিভরের মতো বড় মার্কেটপ্লেসগুলোর উপরই বেশি আস্থা রাখেন। আর এখন তো তাদের কাছে অনলাইন কেনাকাটা কোনো অপশন না, এটাই ডিফল্ট, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তারা নতুন নতুন পণ্যের খোঁজটা পায় কোথা থেকে? এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীর সংখ্যাটা একবার দেখুন। প্রায় ১৭ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। ভাবা যায়? এখান থেকেই বোঝা যায় যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে মেসেজিং অ্যাপের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করা বা সোশ্যাল কমার্সের আইডিয়াটা ওখানে কতটা শক্তিশালী। এবার আসি টাকা পয়সা লেনদেনের বিষয়। ব্রাজিলের ই কমার্সে কিন্তু এর মধ্যেই একটা নীরব বিপ্লব ঘটে গেছে, আর সেই বিপ্লবের নাম হল PIX। এই একটা সিস্টেম সেখানকার পুরো পেমেন্ট ব্যবস্থাকেই আমূল বদলে দিয়েছে। এর প্রভাবটা ঠিক কতটা তা বুঝতে শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। গত বছর PIX সিস্টেমের মাধ্যমে লেনদেন হয়েছে ২৬ ট্রিলিয়ন রিয়ালেরও বেশি। এই বিশাল অঙ্কের লেনদেনই বলে দেয় ব্রাজিলের বাজারে PIX এখন কতটা জরুরি আর অপরিহার্য একটা বিষয়। RPX কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। যেটা একসময় নতুন একটা সিস্টেম ছিল, সেটা এখন মানুষের প্রতিদিনের অভ্যাস। ২০২৫ সাল থেকে তো পিক্স অটোম্যাটিকও, মানে অটোমেটিক পেমেন্ট সিস্টেম চালু হতে যাচ্ছে, যেটা দিয়ে মাসিক বিল বা সাবস্ক্রিপশনের টাকা দেওয়া আরও অনেক সহজ হয়ে যাবে। তার মানে ২০২৬ সাল নাগাদ পিক্স ছাড়া ব্রাজিলে ব্যবসা করার কথা চিন্তাও করা যাবে না। আচ্ছা, এবার আসি শিপিংয়ের বিষয়। এখানে মূলত দুটো মডেল আছে। এক, বাংলাদেশ থেকে সরাসরি ক্রেতার কাছে পণ্য পাঠানো। কিন্তু এতে একটা বড় সমস্যা আছে। $৫০ কম দামি পণ্যের ওপরেও ৬০% পর্যন্ত ট্যাক্স বসে যেতে পারে, যা ক্রেতার জন্য একটা বিশাল ধাক্কা। তাই সবচেয়ে ভালো আর স্মার্ট উপায় হল ব্রাজিলে কোনো পার্টনারের মাধ্যমে ওয়্যারহাউসে পণ্য রেখে সেখান থেকে ডেলিভারি দেওয়া। এতে খরচও বাঁচে, আবার ডেলিভারিও অনেক দ্রুত হয়। তো এতক্ষণ আমরা সমস্যা আর বাজারের পরিস্থিতি নিয়ে অনেক বিশ্লেষণ করলাম। এখন সময় হলো সমাধানের দিকে তাকানোর। চলুন বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য জেতার একটা কার্যকরী প্লেবুক বা বলতে পারেন একটা অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। তাহলে জেতার মূল কৌশলটা হলো এই ৫টা ধাপে। প্রথমত, শুধু একটা পণ্য নয়, বরং একটা সম্পূর্ণ ব্রাজিল রেডি অফার তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ব্রাজিলিয়ানদের ভ্যালু ফর মানির ধারণাটা বুঝে দাম ঠিক করতে হবে। তৃতীয়ত, এমন চ্যানেল বেছে নিতে হবে যা দিয়ে ক্রেতাদের বিশ্বাস অর্জন করা যায়। চতুর্থত, PIX পেমেন্টকে অবশ্যই রাখতে হবে। আর সবশেষে সোশ্যাল মিডিয়ার জন্য দারুণ সব কন্টেন্ট বানাতে হবে। এই পুরো কৌশলটাকে এক কথায় বললে দাঁড়ায় ২০২৬ সালে
তারাই সফল হবে যারা তাদের পণ্যের ভ্যালু স্টোরি বা উপযোগিতার গল্পটা ক্রেতাদের কাছে খুব পরিষ্কারভাবে বলতে পারবে। মানে আপনার পণ্যটা কেন তাদের জন্য মূল্যবান, সেই গল্পটাই আসল। তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি দাঁড়াচ্ছে? শুধু একটা প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং একটা কমপ্লিট সলিউশন বা প্যাকেজ অফার করা, যেটা ব্রাজিলের বাজারের জন্য একদম পারফেক্ট। এখন প্রশ্ন হল, বাংলাদেশের জন্য নির্দিষ্ট সুযোগগুলো ঠিক কোথায়? দেখুন, ফ্যাশন আর পোশাকের খাতটা ব্রাজিলিয়ানদের ওই যে বেছে বেছে শখ পূরণ করার ট্রেন্ড, সেটার সাথে দারুণভাবে মিলে যায়। আবার হোম টেক্সটাইল মানে বিছানার চাদর বা পর্দার মতো পণ্যগুলো তাদের আরাম আর টেকসই জিনিসের চাহিদা পূরণ করে। এছাড়া বড় বড় মার্কেটপ্লেসগুলোর জন্য প্রাইভেট লেভেল পণ্য সাপ্লাই দেওয়াটাও একটা চমৎকার সুযোগ হতে পারে। আমাদের এতক্ষণের আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই বলে দেয়া যায়। ব্রাজিলের সফল হতে হলে শুধু পণ্য পাঠালেই হবে না, একটা সম্পূর্ণ ব্রাজিল রেডি অফার দিতে হবে, যেটা সেখানকার ক্রেতাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই আলোচনার পর আপনার কি মনে হয়, আপনার ব্যবসায়িক কৌশল কি 2026 সালের স্মার্ট আর বিচক্ষণ ব্রাজিলিয়ান ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য সত্যি প্রস্তুত? উত্তরটা কিন্তু প্রত্যেককে নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী খুঁজে বের করতে হবে।